প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। হিসাব বিজ্ঞান অংশে আজকে আমরা উপস্থিত হয়েছি খতিয়ানের অঙ্ক নিয়ে। খতিয়ান মূলত দুইটা ছকে করা যায়। আর আমি আগেই বলছি যে আমাদের হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা এবং হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয়, এই দুইটা বিষয়ে যারা বুঝতে পারবা তাদের 90% হয়ে গেছে। অর্থাৎ মৌলিক ধারণা যখন করাইছি তখন বলছিলাম যে 6টা পিলার হয়ে গেছে, এবং যখন ডেবিট ক্রেডিট করাইছি তখন বলছি চারপাশের দেয়াল হয়ে গেছে। এখন শুধু ভিতরে চুনকাম করব, ভিতরে প্লাস্টার করব, ভিতরে রং করব, ভিতরে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে এইগুলো করে আমার ঘরটা আমি সাজাবো। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক ছক করে করে আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে কোন ছকটা কিভাবে করতে হয়। জাস্ট ছকগুলো আমাকে শিখতে হবে। আর এই ছকগুলো শেখানোর জন্যই আজকে আমরা খতিয়ান নিয়ে উপস্থিত হয়েছি। এর পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলো আপলোড করা হবে। আমাদের নিয়মিত আয়োজনের নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন আইকন ক্লিক করে অল করে দাও, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে দাও, এবং তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে জানাও। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা প্রশ্নে চলে যাই, বেশি কথা বাড়াবো না। আমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই প্রশ্নের সমাধান আমরা করব। তো খতিয়ানের আমি যে কথাটা বলছিলাম যে খতিয়ানে দুইটা ছক থাকে, দুই রকমের ছক হয়। একটা হচ্ছে চলমান জের ছক, আর একটা হচ্ছে টি ছক। তো টি ছককে আবার সনাতন পদ্ধতির ছকও বলা হয়, আর আধুনিক ছক বলতে চলমান জের ছককে বোঝানো হয়। তো আমরা প্রথমে টি ছকটা শেখাবো, এরপরে চলমান জের ছকটা শেখাবো। যদিও এইচএসসি লেভেলের জন্য খতিয়ানের অঙ্ক খুব একটা আসে না, তবু খতিয়ানকে কিন্তু সকল বইয়ের রাজা বলা হয়। অর্থাৎ জাবেদার পরে সকল লেনদেনগুলো পাকাপাকিভাবে খতিয়ানে স্থানান্তর করা হয়। এই জন্য খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়, খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়, এবং খতিয়ানই হচ্ছে প্রত্যেকটা লেনদেনের একেবারে মূল স্থান। খতিয়ানে প্রত্যেকটা লেনদেন শ্রেণীবিন্যাসভাবে আস্তে আস্তে ধাপে ধাপে সুন্দর করে সাজানো থাকে, সুবিন্যস্তভাবে সাজানো থাকে। এজন্য খতিয়ানটা শেখা আমাদের জন্য জরুরি। আর শুধুমাত্র তো এক্সামের জন্য নয়, আমাদের তো যেহেতু আমরা কমার্সের স্টুডেন্ট, পড়াশোনা এই দিক দিয়ে, তাহলে জব সেক্টরে তো আমাদের এই কাজগুলো করতে হবে। সেভাবে এখন শিখে রাখি, পরবর্তীতেও হয়তো বা কাজে লাগবে। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে ছকে চলে যাই। খতিয়ানের ছকটা যে পারবে তার জন্য খতিয়ান সহজ হয়ে যাবে, কারণ খতিয়ান করতে গেলে অবশ্যই জাবেদার সাহায্য নিতে হবে। অর্থাৎ জাবেদা করে করে খতিয়ান করলে খতিয়ানটা সহজ হয়ে যাবে। এই জন্য আমার আগের জাবেদার ক্লাসটা অবশ্যই তোমরা দেখে আসবে। আচ্ছা শিক্ষার্থীরা, আসো প্রথমে আমি ছকটা দেখাই। খতিয়ানে মূলত এভাবে একটা ছক করতে হয়, বেশি বড় দিব না কারণ ওই পাশে যেহেতু আমার পিক থাকবে। এই দাগটা আর এই দাগটা আগে দিলাম না, মনে করো এই যে এই দুটো দাগ বাদ দিলে এটা একটা টি হয়েছে, এজন্য এটাকে বলা হয় টি ছক। হ্যাঁ, যেহেতু টি হয়েছে এটাকে বলা হয় টি ছক। এরপরে খেয়াল করো, একটা টাকা থাকবে, একটা জাবেদা পৃষ্ঠার ঘর থাকবে, একটা তারিখ থাকবে। হ্যাঁ, তারিখটা আমার ছোট হয়ে গেছে, আমি জাবেদা পৃষ্ঠা একটু ছোট করে নিই, তাহলে আমার বিবরণ সুন্দর হবে। তারিখটা আর একটু বড় করে নেই, সেই ঘুরি ফিরি বর্তল। হ্যাঁ, আচ্ছা টাকাটা দেই, এরপরে জাবেদা পৃষ্ঠাটা দিই, এরপরে এখানে তারিখটা দিই, এখানে বিবরণটা থাকে। শিক্ষার্থীরা, স্ক্রিনের ছবিটার দিকে খেয়াল করো। আমরা যখন খতিয়ান করতে যাব, মনে রাখবা খতিয়ান প্রত্যেকটা লেনদেনের নামে আলাদা আলাদা হয়। অর্থাৎ আমরা 1 তারিখ থেকে ধরবো। 1 তারিখ থেকে যদি আমরা একটা লেনদেন ধরি, তাহলে আমরা খেয়াল করতে পারি এখানে যে মূলধন বিনিয়োগ করে 50,000 টাকা, যার ভিতরে এত টাকা ব্যাংকে জমা রয়েছে। অর্থাৎ এখানকার জাবেদা করলে কি হয়, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। এই 1 তারিখের যে কোনো একটা এন্ট্রি দিয়ে আমরা অঙ্কটা করা শুরু করি। যেমন মনে করো আমরা যদি 1 তারিখে সাধারণত প্রথম এন্ট্রিটা নগদান দিয়েই করা হয়। এই সাইডে উপরে ডেবিট লিখতে হয়, এই সাইডে উপরে ক্রেডিট লিখতে হয়। এটা হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। শিক্ষার্থীরা, ছক কিন্তু ক্লিয়ার হতে হবে। তারিখ, বিবরণ,
জাবেদা পৃষ্ঠা টাকা। আশা করি এই পাশেও যা 4টা ঘরে, এ পাশেও তাই 4টা ঘরে। এবারে আমরা যেহেতু এখানে উপরে লিখছি নগদান হিসাব, তাহলে অবশ্যই আমাদের এখানে দেখতে হবে 1 তারিখ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত। যেহেতু আমরা আলাদা আলাদা কোনো তারিখ এখানে এন্ট্রি করা নাই যে ওই তারিখের কাজ করো, অথবা আলাদা আলাদা কোনো হিসাবের নাম বলা হয় নাই, তাই আমরা অন্তত 3-4টা করে তোমাদেরকে বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, 1 তারিখ থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত যত জায়গাতে এই জাবেদার ভিতরে নগদান কথাটা আসবে তত তারিখগুলো এখানে কাজ করতে হবে। 1 তারিখ থেকে শুরু করে 20 তারিখ, এখানে যেহেতু 20 তারিখ পর্যন্ত আছে, মানে যতগুলো এন্ট্রি আছে, এই এন্ট্রিগুলোর ভিতরে যত জায়গার জাবেদাতে নগদান শব্দটা আসবে, যত জায়গার জাবেদাতে নগদান শব্দটা আসবে, প্রত্যেকটা এন্ট্রি এখানে লিখতে হবে। তো দেখি 1 তারিখে যেহেতু নগদান আছে, শিক্ষার্থীরা এক্ষেত্রে আমরা একটু খেয়াল করব। উপরে আগে তারিখটা লিখে নেই, 2017 ইং, তাই তো 2017 ইং। এরপর হচ্ছে ফেব্রু, এটা হচ্ছে ফেব্রু। তো দুইটাই যেহেতু ফেব্রু, যে তারিখটা হবে তারিখটা বসাই দিব, আমি সেট করে নিলাম আর কি। এইবারে মূলধন বিনিয়োগ করে 50,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা ব্যাংকে জমা রয়েছে। ব্যাংকেরটা এখানে আমি দেখবো না, কারণ আমি কাজ করছি নগদানের। তো জাবেদা করলে নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, মূলধন ক্রেডিট। কিন্তু নগদান কি হয়েছে? ডেবিট হয়েছে। যেহেতু নগদান ডেবিট হয়েছে, তাহলে অবশ্যই টাকাটা আমি ডেবিট দিকে লিখবো। এবং নগদানের টাকা কত ছিল? টোটাল 50,000 থেকে 20,000 হচ্ছে গিয়ে ব্যাংক, তাহলে বাকি 30,000 নগদের। আর নগদান এখানে জাবেদায় যেহেতু ডেবিট হয়েছে, টাকাটা আমি ডেবিট দিকে লিখবো। এই জিনিসটা বুঝবো, নগদান ডেবিট হয়েছে তো টাকাটা ডেবিট দিকে লিখবো। এটা যেহেতু 1 তারিখের এন্ট্রি, এখানে 1 তারিখ লিখবো, টাকাটা আমি ডেবিট দিকে লিখবো। তবে যেহেতু এর বিপরীত পাশে কি আছে, অর্থাৎ নগদান তো ডেবিট, বিপরীত দিকে কি আছে? মূলধন হিসাব আছে, তাহলে এখানে আমি নাম দিব মূলধন হিসাব। এরপরে আমরা খেয়াল করি শিক্ষার্থীরা, বাকিতে পণ্য ক্রয়, এখানে কোনো নগদান নাই, তাহলে এটার কাজ করব না। পণ্য বিক্রয় করা হলো 60,000 টাকা, যার 50% ধারে। 50% ধারে, তার মানে হচ্ছে বাকি 50% কিন্তু নগদে, অর্থাৎ এখানে কিন্তু নগদ কথাটা আছে। যেহেতু এখানে নগদ কথাটা আছে, সেহেতু এখানে নগদান হবে। তো নগদান কেমন হয়? বিক্রয় করলেই আমরা জানি বিক্রয় হিসাব ক্রেডিট হয়, অর্থাৎ নগদান ডেবিট আছে। নগদান ডেবিট আছে, তাহলে আমরা ফেব্রুয়ারিতে নগদান ডেবিট দিকে লিখব। আচ্ছা, ডেবিট দিকে পণ্য বিক্রয় করা হলো 60,000 টাকা, এটা 6 তারিখের হিসাব। 6 তারিখ দিলাম, যেহেতু বিক্রয় করা হলো, তাহলে এটা হচ্ছে বিক্রয় হিসাব হবে, কারণ নগদান ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় ক্রেডিট। আর আমি বলছি বিপরীত পাশে যে নামটা থাকবে, অর্থাৎ নগদান যেহেতু ডেবিট আছে, তাহলে অবশ্যই ক্রেডিট পাশের নামটা নিতে হবে, ডেবিট পাশের নামটা নিলে হবে না। তবে টাকা বসানোর সময় খেয়াল করব, যেহেতু নগদান ডেবিটে, তাই টাকা বসবে ডেবিট দিকে। আর নগদানের নিজের ঘরে কয় টাকা আছে? নগদানের নিজের ঘরে 50%, তার মানে 30,000, তাহলে এখানে বসাবো 30,000। এরপরে শিক্ষার্থীরা আমরা খেয়াল করি 11 তারিখ, পাওনাদারকে প্রদান। পাওনাদারকে প্রদান নিশ্চয়ই আমি নগদে করেছি। যেহেতু পাওনাদারকে আমি নগদে প্রদান করেছি, তাহলে তারিখটা হচ্ছে বললাম 11 তারিখ। 11 তারিখ যখন আমি পাওনাদারকে নগদে প্রদান করেছি, পাওনাদার ডেবিট হয়ে যাবে, কারণ পাওনাদার একটা দায়। আর দায় বলছিলাম ক্রেডিট হয়, কিন্তু দায় যেহেতু কমে গেছে, প্রদান করছি মানে দায় কমে গেছে, দায় ক্রেডিট হয়, কমে গেলে ডেবিট হবে। আর নগদ টাকা একটা সম্পদ, পরিশোধ তো অবশ্যই নগদে করেছি। নগদ টাকা সম্পদ, সম্পদ বলেছিলাম ডেবিট হয়, কিন্তু যেহেতু সম্পদ চলে যাচ্ছে, তার মানে সম্পদটা এখানে ক্রেডিট হবে। আচ্ছা, নগদান হিসাব উপরে লেখা, তার মানে আমরা এখানে পাওনাদার লিখবো বা প্রদেয় হিসাব লিখবো। পাওনাদার হিসাব কয় টাকা পরিশোধ করেছি? পাওনাদারকে 20,000 টাকা পরিশোধ করেছি, অর্থাৎ এই যে 20,000 টাকা বসাই দিলাম। এরপরে আমরা খেয়াল করি 15 নম্বরে, ব্যবসা থেকে 1,000 টাকা তুলে ছেলে মেয়ের পড়াশোনার খরচ প্রদান। আচ্ছা, ব্যবসা থেকে যে টাকাটা তুলছে, আমার প্রতিষ্ঠান থেকে অবশ্যই টাকা চলে গেছে, প্রতিষ্ঠান থেকে গেছে মানে নগদ টাকা চলে গেল, আর নগদ টাকা সম্পদ ছিল, চলে গেলে ক্রেডিট করতে হবে। এবার কথা হচ্ছে বিপরীত পাশে কি আছে? মালিক ব্যক্তিগত প্রয়োজনে কিছু নিলেই বলছে কি উত্তোলন, অর্থাৎ উত্তোলন ডেবিট আর নগদান ক্রেডিট। আমি অঙ্ক করছি নগদানের,
যেহেতু আমি নগদানের অঙ্ক করছি, তার মানে নগদান ক্রেডিট, এটা বসবে ক্রেডিট দিকে 15 তারিখ। আর নাম আসবে উত্তোলন, কারণ হচ্ছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ করছে। আচ্ছা, 1000 টাকা। এরপরে শিক্ষার্থীরা আমরা লাস্টেরটাই খেয়াল করি, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। আচ্ছা, ব্যাংক থেকে যখন আমি ঋণ নিছি, আমার নগদ টাকা আসছে না? আর নগদ টাকা আসলেই নগদান ডেবিট হয়, আর নিছি কি ব্যাংক ঋণ, তাহলে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হবে, নগদান ডেবিট, তাই টাকাটা অবশ্যই ডেবিট দিকে বসবে। আচ্ছা, টাকাটা যখন ডেবিট দিকে বসবে তখন এখানে কত আছে? 50,000 টাকা আছে, 50,000ই বসবে, কারণ এখানে তো অন্য কোনো খাত নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এখনো কিন্তু অঙ্ক শেষ হয়নি। যখন আমরা টি ছাপে অঙ্ক করব তখন ব্যালেন্স নামায় দেখাতে হবে, অর্থাৎ এখানে প্রথমে যোগফলগুলো ক্লিয়ার করব, দেখব কোন পাশের যোগফল বেশি আছে। এখানে আছে 30, 30, 60 আর 50, 1,10,000, এখানে আছে 21,000, তাহলে যেটা বেশি আছে অর্থাৎ 1,10,000, এটা দুই পাশে লিখব 1,10,000, এখানে একটা 2 দাগ দিব, এখানে একটা 2 দাগ দিব। দেওয়ার পরে আমরা শিক্ষার্থীরা দেখব দুই পাশের যোগফল তো সমান সমান লিখেছি, কিন্তু আসলে কি সমান? এটা আছে 1,10,000, এখানে আছে 21,000, তাহলে আমি এখানে 1,10,000 যোগফল কি করে লিখবো? লেখা সম্ভব না, তাহলে আমি কত কম লিখেছি। এজন্য এই 1,10,000 থেকে 21,000 বিয়োগ দিব, তাহলে হবে 89,000। আচ্ছা, এই যে ব্যালেন্সটা আমি নামাইছি, যেহেতু এটা এই তারিখেরই ভিতরে উপরে যোগফল নামাইছি, যোগফলটা সাধারণত মাসের শেষে নামানো হয়, তা যেহেতু এই তারিখের উপরে মানে এই মাসের ভিতরেরই হিসাব এটা, তাহলে অনেকে মনে রাখতে পারে না যে ব্যালেন্স সিডি কবের আর ব্যালেন্স ডিডি কবে। আচ্ছা, ফেব্রুয়ারি 2017 না, এটা অবশ্যই 28 তারিখে, তাহলে 28 তারিখে এখানে কি লিখব? ব্যালেন্স সিডি, অর্থাৎ শেষ ব্যালেন্স, তারিখের শেষ ব্যালেন্স, হ্যাঁ, ক্যারিড ডাউন বলা হয় একে। আচ্ছা, সমস্যা নাই। এরপরে আমরা খেয়াল করি ঠিক পরের মাসের 1 তারিখে যেখানে যোগফল আছে, যেহেতু যোগফল শেষ তার নিচে করতেছি, নিচে করলে কি পরের মাসে চলে যাব, ঠিক পরের মাসের 1 তারিখে হিসাব চলে আসবে ব্যালেন্স বিডি। শিক্ষার্থীরা এইটা কিন্তু ব্যালেন্স বিডি না, এটা কিন্তু টোটাল টাকা। অনেকে এই সোজা ব্যালেন্স বিডি লেখো, আমার টাকাটাও একটু হয়ে গেছে, তো এটা খেয়াল রাখবা, ব্যালেন্স বিডি কিন্তু এইটা না, এটা কিন্তু টোটাল টাকা। যেটা ব্যালেন্স সিডি ওই টাকাটাই বিপরীত পাশে, যদি ব্যালেন্স সিডি ডেবিট পাশে বেরোয় তাহলে ব্যালেন্স বিডি চলে যাবে ক্রেডিট দিকে। যদি ব্যালেন্স সিডি ক্রেডিট দিকে যেহেতু আছে, তাহলে ব্যালেন্স বিডি আসবে ডেবিট দিকে। আর ব্যালেন্স সিডি সবসময় ওই মাসের শেষ তারিখে, ব্যালেন্স বিডি সবসময় পরের মাসের 1 তারিখে, এটা মনে রাখবা। আচ্ছা, কত আছে? 89,000, তাহলে এই যে 89,000। শিক্ষার্থীরা যারা বোঝো নাই তাদের জন্য আর একটা ছক করে দেখাই আমি, মূলধন হিসাব। কি হিসাব? মূলধন হিসাব। খুব খেয়াল, এত বড় লাগবে না। এই যে টি হয়ে গেল, এই যে আমাদের টাকা, এই যে আমাদের জাবেদা পৃষ্ঠা, এই যে আমাদের তারিখ, এখানে এই আমাদের একটা দাগ, এই যে আমাদের টাকা, এই যে আমাদের জাবেদা পৃষ্ঠা, এই যে আমাদের তারিখ, তাহলে কি দাঁড়ালো? তারিখ। আচ্ছা শিক্ষার্থীরা, যেহেতু খতিয়ানের অঙ্কটা আসলে প্রপার অঙ্কটা দেখাতে গেলে সময় বেশি লাগে, কারণ হচ্ছে বারবার ছক কাটতে হয়। ছক কাটা তো আমি প্রথমেই দেখাইছি, এখানে ছকটা কেটে এই জন্য আমরা কিছুটা স্কিপ করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যখন মূলধন হিসাব থাকবে, যখন মূলধন হিসাব করব, আমরা খেয়াল করবো মূলধন তারিখটা কবে আছে, অর্থাৎ আমরা তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা দুই পাশে লিখে নিব, ডেবিট ক্রেডিট লিখে নিব। ডেবিট ক্রেডিট লিখে নিয়ে আমরা অঙ্ক করা শুরু করবো। যেহেতু এখানে মূলধন হিসাব আছে, অর্থাৎ আমরা দেখব 1 তারিখ থেকে 20 তারিখের ভিতরে কোথায় কোথায় মূলধন আছে। তা মূলধন সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে মাসের শুরুতে বা বছরের শুরুতে হয়, আর মাঝখানে মূলধন আসে না। তারপর অনেক সময় অতিরিক্ত মূলধন আনতে পারে, যদি এনে থাকে আমরা করব, না আনলে করব না। শিক্ষার্থীরা আমরা খেয়াল করি, মূলধন বিনিয়োগ করে 50,000 টাকা।
আচ্ছা, মূলধন বিনিয়োগ করে যখন এর জাবেদাটা কি ছিল? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। কারণ হচ্ছে এই 50,000 টাকার ভিতরে 20,000 টাকা ব্যাংকে জমা রাখা আছে, এই জন্য নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, মূলধন ক্রেডিট। যেহেতু মূলধন ক্রেডিট, আমরা টাকাটা বসাবো ক্রেডিট দিকে। এখন টাকাটা বসাবো তো ক্রেডিট দিকে, মূলধন আছে 1 তারিখে, 2 তারিখে 1 দিলাম এবং একটা নগদ একটা ব্যাংক লিখবো, কারণ মূলধন ক্রেডিট এর বিপরীত পাশে আছে কি? ডেবিট পাশে আছে নগদান আর ব্যাংক হিসাব, অন্য কিন্তু কিছু নাই। দুইটা এন্ট্রি আছে, দুইটা আছে বিধায় দুইটার নামই লিখতে হবে। এবং নগদানের ঘরে কত ছিল? 30,000। এখন তোমরা বলতে পারো যে আপনি তো আগেরটাই বোঝালেন যে যে টাকা ওর নিজের আছে সেই টাকাটা দিব। হ্যাঁ, মূলধন টোটাল কত ছিল? 50,000। 50,000 তো একভাবে আসে নাই, দুইভাবে আসছে। এই জন্য দুইভাবে দুটো নাম দিয়ে দেখো, 30 আর 20 কিন্তু সেই 50,000 এই 1 তারিখের মূলধন দ্বারাই হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে 50,000 লিখলাম আমরা, 50,000 যোগফল। এপাশে আর কোনো মূলধন ছিল না 1 থেকে 20 তারিখের ভিতরে, এজন্য আমরা লিখি নাই। তারপরে দুইটা পাশের যোগফল সমান হবে, 50,000 লিখলাম। এবারে ব্যালেন্স দেখাতে হবে, যে পাশে টাকা কম আছে, এ পাশে টাকা কম আছে 50,000, তাই আমরা কি দেখালাম? ব্যালেন্স দেখালাম, অর্থাৎ ব্যালেন্স সিডি 50,000। আর যে পাশে ব্যালেন্স সিডি দেখাবো তার বিপরীত পাশে যোগফলের নিচে পরের মাসের 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি। শিক্ষার্থীরা, আমরা আরো একটা এন্ট্রি লিখেছি, আমরা জাস্ট 1 তারিখের এন্ট্রিগুলোই করেছি, বাকিগুলো আমাদের বোর্ডে আর জায়গা নেই, মুছে আর করাবো না। এমনি তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবা, অবশ্যই অবশ্যই বুঝাবো, সমস্যা নাই। আবার ক্লাস দিব, সাপোর্ট ক্লাস দিব, প্রবলেম নাই, তোমাদের উন্নতির জন্যই তো আমাদের এই আয়োজন। আচ্ছা, ব্যাংক হিসাব সেম ভাবে দেখো, ছক্কাটা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। আচ্ছা শিক্ষার্থীরা, এবারে আমরা খেয়াল করি, তারিখ দিয়ে দিলাম, দেওয়ার পরে ব্যাংক হিসাবটা কিন্তু 1 তারিখে কি ছিল? ডেবিট ছিল, তাহলে টাকাটা বসবে ডেবিট দিকে। বিপরীত পাশে, মানে যেহেতু ব্যাংক ডেবিট ছিল, বিপরীত পাশে মূলধন ছিল ক্রেডিট, তাই নাম লিখেছি মূলধনের। ব্যাংকের দিকে টাকা আছে 20,000, তাই 20,000। ব্যাংকের নিজের তো 20,000, টোটাল যোগফলটা 1 তারিখের ওর 20,000ই হবে, তাহলে 20,000। অন্য কোনো টাকা কিন্তু নাই, এখানে নগদান লিখতে পারবো না, কারণ ব্যাংক নিজে ডেবিট। আমরা নগদান ছিল জাবেদায় ডেবিট, তাই আমরা নগদানের নাম লিখতে পারবো না, নাম লিখবো ক্রেডিট পাশেরটার নাম, অর্থাৎ মূলধনের নাম। কথা ক্লিয়ার? মূলধন হিসাবটা লিখলাম। এইবার দেখো পুরো এন্ট্রিতে, অর্থাৎ 5 থেকে শুরু করে 20 পর্যন্ত কোনো ব্যাংকের লেনদেন নাই। যেহেতু কোনো ব্যাংকের লেনদেন নাই, তাহলে যোগফল এইটাই 20,000, এখানে যোগফল 20,000। যেহেতু এই পাশে কম আছে 20,000 টাকা, সো আমরা ব্যালেন্স সিডি লিখে এখানে 20,000 দিব, আর এপাশে মার্চের 1 তারিখ লিখে ব্যালেন্স বিডি লিখে আমরা 20,000 নামাবো। মার্চের 1 তারিখে যে ব্যালেন্স বিডি লিখছি, এর নিচে কিন্তু কোনো 2 দাগ নাই, 2 দাগ কিন্তু যোগফলের নিচে। এই জিনিসগুলো খেয়াল রাখবা। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলেও কমেন্টে জানাবা, অবশ্যই সাপোর্ট ক্লাস দিব। আর যদি বুঝতে পারো বা তোমাদের কোনো মতামত থাকে, তাহলে তোমাদের সেই সুন্দর সুন্দর মতামতগুলো, পরামর্শগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা, আর আমাদের নিয়মিত আয়োজনের নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন আইকন ক্লিক করে অল করে রাখবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।